হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি নতুন একটি জায়গা। তবে এটি নতুনও নয়, অনেক পুরাতন একটি জায়গা। যে জায়গার ইতিহাস, বাংলার ইতিহাসে আমরা খুব একটা বেশি খুঁজে পাই না, কিন্তু সেই গল্পই আমি আপনাদের মাঝে তুলে ধরব। বাংলার ইতিহাসে আমরা অনেক রাজার বীরত্বের কথা শুনেছি, অনেক শক্তিশালী বীরপুরুষ রাজার গল্প শুনেছি। ইশাখার মতো কৌশলী, মৃদু রাজার মতো প্রতাপশালী। কিন্তু আজ আমি আপনাদের এমন এক রাজার গল্প বলতে চলেছি যে বাংলার ইতিহাসে সর্বপ্রথম স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য গঠন করেন। তার তরুণ বয়সেই হিংস্র হয়ে ওঠার গল্প নিয়ে আমি আজকে চলে এসেছি মাগুরা মোহাম্মদপুর থানার রাজা সীতারাম রায়ের বাড়িতে, যে কিনা একটি কৃষি পরিবার থেকে কিভাবে একজন রাজা হয়ে উঠলেন, সেই চমকপ্রদ গল্পই আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি মোহাম্মদপুর সীতারাম রায়ের বাড়ি থেকে। আমরা আজকে দেখব তার রাজবাড়ি, তার দেউল বাড়ি এবং তার কাছারি বাড়ি কি অবস্থায় আছে। সব আমরা খুঁটিনাটি দেখার চেষ্টা করব এবং সেই সাথে আমি আপনাদেরকেও জানাবো। তো চলুন বন্ধুরা, সাথেই থাকুন। আজ আমরা জানব এক কৃষিজীবী দাস পরিবারের সন্তান থেকে এক রাজা হয়ে ওঠার রুদ্ধশ্বাস ও চমকপ্রদ গল্প। ১৬৫৮ সাল এক রার বাংলার অজ পাড়াগাঁয়ে জন্ম নিয়েছিলেন তিনি। তার পরিবার ছিল কৃষিকাজে নিয়োজিত এবং সমাজের একেবারে নিচু স্থানের ছিল তারা। পিতা উদয়নারায়ণ ছিলেন একজন তহসিলদার আর মা দয়াময়ী ছিলেন অসীম সাহসী। একবার উদয়নারায়ণ দূরে থাকার সময় এক পাঠান ডাকাত বাড়িতে আক্রমণ করে বসে। দয়াময়ী হাতে তরবারি তুলে নিয়ে একাই সেই ডাকাতকে প্রতিহত করেন। তার সাহসে মুগ্ধ হয়ে লোকেরা তাকে বলতে থাকে, দয়াময়ী একাই একটা সেনাবাহিনী। আর এই রক্তেই জন্ম সীতারামের। সীতারামের শৈশব কেটেছে কটোয়ার মামার বাড়িতে, যেখানে তিনি শিখেছিলেন সংস্কৃত, পড়তেন চণ্ডীদাস জয়দেবের মতো বৃহৎ পাণ্ডুলিপি। ফার্সি শিখতেন কারণ তা ছিল মুঘলদের দাপ্তরিক ভাষা, আর মুসলমান বন্ধুদের সাথে মিশে শিখে ফেলেন উর্দু। কিশোর বয়সেই ঘোড়সওয়ারি, লাঠি চালানো, বেড়া শিখে হয়ে উঠেছিলেন এক দুর্ধর্ষ তরুণ সীতারাম প্রায়ই ঢাকায় যেতেন মুঘল প্রশাসনের কেন্দ্রস্থলে। শায়েস্তা খানের চোখে পড়ে যান তার সাহসিকতা ও কর্মদক্ষতার কারণে। বন্ধুরা, আমি যে রুমটাতে দাঁড়িয়ে আছি, এরকম রুম চারিপাটে এরকম তিনটা রুম রয়েছে। তিনটা রুমের মধ্যে ভাগ করা, যেমন এই রুমটা লম্বালম্বি, দেখুন এই রুম, এবং দূরে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে আবার একটা ছোট্ট রুম আছে। তো এই রুমের যে শৈল্পিক কারুকার্য বা একটা রাজবাড়ি তৈরি করা যে স্থাপনার সৌন্দর্য এবং অবকাঠামো দিক দিয়ে প্রত্যেকটা রাজবাড়িতেই দেখা যায় এরকম কিছু ওয়ালে জায়গা রাখা। আসলে এইগুলা সেই সময় প্রদীপ রাখার জন্য এবং কিছু সুন্দর আমরা এখন যেটাকে ফুলদানি বা
সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এমন কোনো টপ জাতীয় দেখি সেগুলো রাখার জন্য। তবে বিশেষত এগুলো আলো রাখার কাজে ব্যবহার করা হয়। এবং এর উপরে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি দেখেন, এই যে বড় বড় জায়গাগুলো, এখানে প্রত্যেকটা রুমে এই জায়গাগুলো করা আছে। আমার মনে হয় এই জায়গাগুলো আসলে সেই সময়ে সৌন্দর্য বর্ধনের জন্য ছবি বা এরকম কিছু লাগানোর জায়গা, কারণ সেই মাপেই এই জায়গাগুলো করা। কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় আজকে এই এক সময়কার জৌলসময় এই কাছারি বাড়িটি তার সৌন্দর্য এবং অবকাঠামোর দিক দিয়ে সবকিছু হারাতে বসেছে। পাঠান বিদ্রোহী করিম খান সাহিত্যের পরগনায় ত্রাস সৃষ্টি করেন। মুঘল ফৌজদার ব্যর্থ, কিন্তু তখনই সীতারাম অভিযানে নেমে পড়েন এবং খুব কৌশলে স্বল্প সময়ের মধ্যে বিজয় লাভ করেন এবং সেখানে করিম খানকে নিহত করেন। শায়েস্তা খান খুশি হয়ে তাকে নলন্দী পরগনার জায়গির দান করেন। যখন সীতারাম জায়গিরের দায়িত্ব পেয়ে যান, তখন সীতারাম এক এক করে সেনাবাহিনী গঠনে মনোনিবেশ করেন। রামরূপ ঘোষ একজন কিংবদন্তি যোদ্ধা, তার প্রধান সেনাপতি হন। সেনাদলে যোগ দেন রূপচাঁদ ডালি, ফকিরা মাসকাটা, এমনকি প্রাক্তন শত্রু বক্তার খানও। সামন্ত রাজনীতির এই মোহে পড়ে 1688 সালে দিল্লির দরবারে গিয়ে রাজা উপাধি অর্জন করেন এবং মোহাম্মদপুরে নিজের রাজধানী গড়ে তোলেন। এই শহরে ব্যবসা বাণিজ্য মুখর হয় এবং রাজনৈতিকভাবে শক্তিশালী এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মোহাম্মদপুরের বর্তমান এই জায়গাটি। সীতারাম একে একে ছোট ছোট জমিদারদের যুক্ত করেন নিজের রাজ্যের সাথে। দৌলত খানের 4টি পরগনা দখল করেন, কৃষক বিদ্রোহ দমন করেন রামপালে। তার রাজ্যে পদ্মা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয় 44টি পরগনা। বার্ষিক রাজস্ব 1 কোটিরও বেশি হয়ে দাঁড়ায়। কিন্তু বিপদ তখনই আসে যখন ফুসনায় নতুন ফৌজদার আবু তরাব মুসলমান কর খেলাপিদের ধর্মান্তরের বাধ্য করতে থাকেন। চলুন আমি আবার দেখাই আপনাদের। এই দেখেন, এই যে এই আরেকটা রুম, এই রুমের ওই রুমে ছোট ছোট দেখা গেছে, কিন্তু এই রুমে অনেক বড়। এগুলো আসলে আলো বৃদ্ধি করার জন্য আলো রাখা হতো। এবং এই পাশে, এই দুই পাশে দেখুন, এই দুই পাশে এখানে আপনার
পরপর আলো রাখার যে জায়গাগুলো করা, কিন্তু এইখানে এসে দেখেন একটা জায়গা কিন্তু করা নাই। আসলে এইটা সোজাসুজি আবার এই পাশেও সেম করে ডিজাইন করা। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই জায়গার আর ওই জায়গায় দুই জায়গায় কোনো ছবি বা এরকম কোনো কিছু রাখা হতো। এবং এইখানে আলো রাখার কারণ হচ্ছে এই সোজাসুজি দেখুন একটি দরজা এবং এইখানে একটা রুম, এই রুমে আলো প্রবেশ করার জন্য হয়তোবা এইখানে আলোর জায়গাটি করা। এরকম প্রত্যেকটা জায়গায়, 4টি রুমের মধ্যে প্রত্যেকটা জায়গায় এই সৌন্দর্য বা এই কারুকার্য করা রয়েছে। আসলে এই সময়কার স্থাপনাগুলো এত সুন্দর কৌশল দিয়ে তৈরি করা হতো, যা এখনকার রাজমিস্ত্রিরাও সেই কাজ পারবে না। তা না হলে আজ 300-400 বছর ধরে এই স্থাপনাগুলো এখনো টিকে আছে। একটা জিনিস ভাবুন, সেই সময় কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার করা হতো না, তারপরেও বিল্ডিং গুলো কত শক্তিশালী মজবুত। চুনসুরকির কাজ দিয়ে, চুনসুরকির মাধ্যম দিয়ে ইটকে থাকে থাকে সাজিয়ে এত সুন্দর বিল্ডিং তৈরি করা হতো। বন্ধুরা, গেটের পাশ দিয়েই রয়েছে একটি চিকুন সরু গলির মতো সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ছাদে ওঠার রাস্তা, যদিও এখন ছাদে উঠতে দেওয়া হয় না, ছাদের ম্যাক্সিমাম জায়গা ভেঙে গেছে, তাই ছাদে উঠতে দেওয়া হয় না। তা আমি খুব রিকোয়েস্ট করে ছাদে উঠেছি। আমি হয়তো বাইরে ভিতরে যাব না, কোথাও এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এর ছাদের কাঠামো দেখুন কত চমৎকার এবং কঠিন দক্ষতার সাথে তৈরি করা হয়। এবং এখান থেকে সামনের পুরো ভিউটা আপনারা দেখুন কত সুন্দর। চিলেকোঠায় এই যে ছোট ছোট 3টি ঘর, এটিতে হয়তোবা রাজা সীতারাম বিশ্রামের জন্য উঠত, অথবা এখান থেকে হয়তো এই জায়গাটিকে শত্রুরা আক্রমণ করছে কিনা সেটা দেখার জন্য, অর্থাৎ তদারকি করার জন্য হয়তো এই জায়গাটি। এখান থেকে দেখতে পাচ্ছেন দূরে দূরে যে মন্দির মতো একটি যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেউল ঘর। এখানে হয়তোবা পূজা, কোনো না কোনো দেবদেবীর পূজা হতো। আমি কাছে গিয়ে দেখাবো ঘরটি কি অবস্থায় এবং কেমন আছে। আমি জানার চেষ্টা করবো এখানে কোন দেবতার পূজা হতো, বা আদেও পূজা হতো না অন্য কোনো কাজে ব্যবহার হতো। ছাদের এই ঘরে এই জায়গাটি কি? আসলে বন্ধুরা, এই জায়গাটি কি কাজে ব্যবহার হতো? এখানে মাল সামানা রাখার কাজে ব্যবহার হতো মনে হয়।
এরকমটাই হয়তো বোঝা যাচ্ছে, বা একজন মানুষও কিন্তু এখানে থাকা যায় সেরকম। কিন্তু এই জায়গার চিপা জায়গার মধ্যে কিভাবে মানুষ থাকবে? হয়তোবা কোনো নথিপত্র বা কোনো অস্ত্র এখানে রাখা হতো। এই যে ছোট ছোট যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রদীপ বা আলোর কোনো কিছু রাখা হতো। কথিত আছে রাজা সীতারাম যখন জায়গির ক্ষমতা পান তখন বিশাল সৈন্যবাহিনী গঠন করতে থাকেন, কিন্তু সেই মুঘল শাসনের সময় এত কড়াকড়ি নিয়মের মধ্যে রাজা সীতারাম কিভাবে এত বড় সৈন্যদল গঠন করল, এই পুকুরের সঙ্গে সেই ইতিহাস সংযুক্ত আছে। আমি ইতিহাস থেকে আমি যতটুকু জানতে পেরেছি আমি ততটুকু আপনাদেরকে বলছি। রাজা সীতারাম যখন তার বিশাল সৈন্যবাহিনী গঠন করতে থাকে তখন একজন জায়গির হিসাবে তার এই পাওয়ার ছিল না যে সে সৈন্যবাহিনী গঠন করবে, কিন্তু সে নিপুণ কৌশলের মাধ্যমে এই পুকুর খনন করতে থাকেন এবং এই পুকুর খনন করার কাজে বিভিন্ন জায়গা থেকে একাধিক শ্রমিক সে নিয়োগ দেন এবং দিনের বেলায় পুকুর কাটেন এবং সেই শ্রমিকদের রাত্রে ট্রেনিং দিতেন এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে সীতারাম একটি বিশাল শক্তিশালী সেনাবাহিনীর দল গঠন করে ফেলেন। এই শক্তিশালী সেনাদের নিয়ে সীতারাম গড়ে তোলেন এক কঠিন শক্তিশালী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী। সামন্ত রাজনীতির এই মোহে পড়ে ১৬৮৮ সালে দিল্লির দরবারে গিয়ে রাজা উপাধি অর্জন করেন এবং মোহাম্মদপুরে নিজের রাজধানী গড়ে তোলেন। এই শহরে ব্যবসা বাণিজ্য মুখর হয় এবং রাজনৈতিকভাবে শক্তিশালী এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মোহাম্মদপুরের বর্তমান এই জায়গাটি। সীতারাম একে একে ছোট ছোট জমিদারদের যুক্ত করেন নিজের রাজ্যের সাথে। দৌলত খানের 4টি পরগনা দখল করেন, কৃষক বিদ্রোহ দমন করেন রামপালে। তার রাজ্যে পদ্মা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয় 44টি পরগনা। বার্ষিক রাজস্ব 1 কোটিরও বেশি হয়ে দাঁড়ায়।
কিন্তু বিপদ তখনই আসে যখন ঘোষণায় নতুন ফৌজদার আবু তলাব মুসলমান কর খেলাপিদের ধর্মান্তরের বাধ্য করতে থাকেন। সীতারাম প্রতিবাদ করেন, রাজস্ব পাঠানো বন্ধ করে দেন, আর সংঘর্ষ তখনই অনিবার্য হয়ে ওঠে। মুর্শিদকুলি খান নতুন সুবাদার বক্স আলী খান ও দয়ারামের রায়ের মাধ্যমে চূড়ান্ত অভিযান শুরু করেন। মেনাহাতি সীতারামের অন্যতম সাহসী সেনাপতি। বন্ধুরা, এই মেনাহাতি কিন্তু তার দক্ষতার গুণেই পাওয়া। কথিত আছে যে সীতারামের একটি হাতি হাত দিয়েই মেরে ফেলেন, অথবা কোথাও কোথাও খুঁজে পাওয়া যায় বা দেখা যায় মেনাহাতি পীড়া দিয়েই সীতারামের এক হাতিকে পিটিয়ে মেরে ফেলেন এবং সেখান থেকেই তাকে মেনাহাতি নামে ডাকা হয়। কিন্তু প্রতারণার শিকার হয়ে মেনাহাতিও মৃত্যুবরণ করেন। যুদ্ধের শেষে মোহাম্মদপুর দুর্গে অবরুদ্ধ হন সীতারাম। কিন্তু সীতারাম যে পরাজিত হচ্ছেন এটি বুঝতে পেরেই আগে থেকেই তার পরিবারকে কলকাতায় পাঠিয়ে দেন। অবশেষে বন্দী হন এবং মুর্শিদাবাদে নেওয়া হয় শিকল বেঁধে। বিচারে মৃত্যুদণ্ড হয় এবং সেখানেই ইতিহাসের হারিয়ে যায় এক বীর নায়ক। রাজা সীতারাম রায় এক বিদ্রোহী, এক নির্মাতা, এক রাজা। তার জীবন আমাদের শেখায় সাহস, শিক্ষা ও নেতৃত্ব একসাথে থাকলে ইতিহাস গড়া যায়। যদিও আজ তার নাম অনেকটাই বিস্মৃত, কিন্তু বাংলার মাটি আজও তার পদধ্বনির কথা স্মরণ করে। প্রায় ৩০০ বছর আগের এই ইতিহাস এখনো আমাদের মাঝে টিকে রয়েছে, আর আমি সেই নিদর্শনগুলোই আপনাদের এখন দেখাতে চলেছি। বন্ধুরা, আসলে আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম জানি না, তবে আমার সামনে যতটুকু বেঁধেছে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়েছি, এবং এর মধ্যেও যদি আমার কিছু না জানা বা না বলা থাকে সেগুলো আপনারা জানলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আমার কমেন্টে। আমি এই রাজা সীতারাম রায়ের ইতিহাস এবং এখানকার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে শুনে, লোকমুখে শুনে, অনুসন্ধান করে যা পেয়েছি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এরকম আরও নতুন কোনো ভিডিও, নতুন কোনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি চেপে রাখুন। আমি যাতে ভিডিও আপলোড করলেই সর্বপ্রথমেই আপনার কাছে নোটিফিকেশন যায়। এরকম আরও নান্দনিক ইতিহাস এবং প্রাচীন লোমহর্ষক ঘটনা নিয়ে আমি হাজির হব আবারও কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন এবং দেখতে থাকুন আমার সকল ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকুন, ধন্যবাদ।